ডোনাল্ড ট্রাম্প নামক লোকটাকে আপনি ঘৃণা করতে পারেন, আপনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে পারেন, ডোনাল্ড ট্রাম্পের পাগলামো নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু বর্তমান বিশ্বে যদি এক্সিস্ট করতে চান তাহলে ডোনাল্ড ট্রাম্পকে অ্যাভয়েড আপনি করতে পারবেন না। কালকে ইরানে ঢুকে যে বিধ্বংসী মিসাইল স্ট্রাইক আমেরিকা করলো, এরপর একটা জিনিস অন্তত পরিষ্কার, এই পৃথিবীর ধারক ও বাহক এখনো সেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। প্রকাশ্যে কোনো দেশ এখনো অবধি ইরানের পাশে এসে দাঁড়ায়নি। যারা ছুটকা ছাটকা দাঁড়িয়েছে তাদের আমেরিকার বিপক্ষে যুদ্ধ করার দমটাই নেই। ফলে সেই রকম কমেন্টগুলো আজকের প্রেক্ষাপটে অত্যন্ত অপ্রাসঙ্গিক। তবে কালকে ডোনাল্ড ট্রাম্প যা করে দিয়েছেন বা করে দেখিয়েছেন তা নিয়ে কিন্তু ইতিহাসে আজ থেকে 100 বছর পর চর্চা হবে। কারণ এই যে পার্টিকুলার মিসাইল স্ট্রাইকে 3টে নিউক্লিয়ার সাইট সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে ইরানের, তা কিন্তু ইরানকে কয়েক শতক পিছিয়ে দিল। অন্তত ইরানের নিউক্লিয়ার যে প্রোগ্রাম তা কিন্তু বেশ কয়েক বছর পিছিয়ে গেল। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. আপনি ইগোয়েস্টিক হতে পারেন, আপনার অনেক রাগ হতে পারে, কিন্তু আপনি শত্রুপক্ষের ক্ষমতা যদি যাচাই করতে না পারেন তাহলে সেই রাগ, সেই ক্ষমতার আস্ফালন আলটিমেটলি দিনের শেষে কিন্তু বিলীন হয়ে যায়। ইরান প্রথম থেকে যেভাবে পুরো বিষয়টিকে ট্যাকেল করার চেষ্টা করেছে সেইখানেই কিন্তু স্ট্র্যাটেজিক্যাল অনেক ফল্ট ছিল। প্রথম থেকে ইরান ভেবেছিল তাদের পাশে পাকিস্তান এসে দাঁড়াবে, পাকিস্তান নাকি ইসরায়েলের উপর নিউক্লিয়ার স্ট্রাইক করবে। যদিও পাকিস্তান পুরোপুরি বলেছে তারা ইরানের পাশে দাঁড়াতেই পারবে না, অন্তত ইসরায়েলের উপর অ্যাটাক তারা করবে না। পরবর্তীকালে তাদের ডিপেন্ডেন্সি জায়গা ছিল চীন, কিছুটা রাশিয়া। চীন এবং রাশিয়া বর্তমানে প্রকাশ্যে আমেরিকার বিপক্ষে লড়াই করবে এটা হয়তো অতি বড় বিশ্লেষকও ভাবছেন না। দিনের শেষে সবাই সবার স্বার্থটাই দেখবে, জিও পলিটিক্স এটাই পুরো জীবনের মতো। আপনি বিপদে পড়লে আপনার পাশে হয়তো দাঁড়ানোর মতো মরাল সাপোর্ট হয়তো অনেকে দেবে, কিন্তু আলটিমেটলি আপনার বিপদে ঝাঁপিয়ে কজন পড়বে সেটাও তো একটা বড় প্রশ্ন। পাশাপাশি কালকে যে ঘটনাটা আমেরিকা ঘটিয়েছে তাতে কিন্তু আমেরিকার মিলিটারি স্ট্র্যাটেজিক্যাল যে ডেপথ তা কিন্তু এই বিশ্বে ফের একবার আন্তর্জাতিক মানে বা সর্বসেরা সেটা কিন্তু প্রতিষ্ঠিত করে দেয়। কেন আমি বলছি এ কথা? নিপুণ প্ল্যানিং, এই প্ল্যানিং এর উপরে কিছু হতে পারে না। 3টে নিউক্লিয়ার সাইট ইরানের, প্রথম থেকে টার্গেট করেছে ইসরায়েল। ইসরায়েল কিছুটা পেরেছে, আমেরিকা ইসরায়েলের করা কাজ সম্পূর্ণভাবে শেষ করলো। ইম্পর্টেন্ট হলো ফোর্দো নিউক্লিয়ার সাইট, নাতাঞ্জ এবং ইসফারান। এই যে তিনটে নিউক্লিয়ার সাইট, এইগুলোকে যেভাবে নিপুণ দক্ষতায় আমেরিকান মিলিটারি শেষ করে দিয়েছে তা কিন্তু আপনাকেও মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে যখন পড়াশোনা করবেন তা শিখতে হবে। আমেরিকা কিন্তু এই অপারেশনটায় আমেরিকা থেকে কোনো প্লেন উড়িয়ে বা ফাইটার জেট উড়িয়ে করেনি। তারা কিভাবে করেছে জানেন? আমি ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনাদের বলবো। তবে তার আগে আমি বলি, ফোর্দো নিউক্লিয়ার সাইট জানি রীতিমতো চর্চা হয়েছে শেষ 1 সপ্তাহে। আমি বারবার আপনাদের বলেছি ইরান কিন্তু এই ফোর্দো নিউক্লিয়ার সাইট 2004 থেকে 2009 এই মধ্যবর্তী সময়ে বানায়। কেউ জানতো না। হঠাৎ করে ফোর্দো নিউক্লিয়ার সাইটের কথা আমরা জানতে পারি, এবং জানতে পারি তেহরান থেকে 100 কিলোমিটার দূরে কোম নামক একটি জায়গা আছে, পাহাড়ি জায়গা, এবং সেই পাহাড়গুলোকে কাজে লাগিয়ে এই নিউক্লিয়ার সাইটকে কিন্তু তৈরি করা হয়েছে। এবং পাহাড়ের নিচে প্রায় 80 থেকে 90 মিটার নিচে কিন্তু এই ফোর্দো নিউক্লিয়ার সাইট তৈরি করা হয়েছে। এমনকি এটাকে সাপোর্ট করার জন্য সিকিউরিটি কিন্তু অত্যন্ত উচ্চ মানের কিন্তু করেছিল ইরান। এবং এই নিউক্লিয়ার সাইটকে ঘিরে 5500 স্কোয়ার কিলোমিটারের একটি কমপ্লেক্স তৈরি করা হয়, একটি এন্ট্রি বা এক্সিট তৈরি করা হয়, একাধিক টাওয়ার তৈরি করা হয় যেখান দিয়ে 24 ঘন্টা এর সিকিউরিটি নজরদারি করা হয়েছিল। এমনকি এই ফোর্দো নিউক্লিয়ার সাইটকে কেন্দ্র করে মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ইরান।
S-300 রাশিয়ান ডিফেন্স মিসাইল সিস্টেম, তা কিন্তু এই ফোর্দো নিউক্লিয়ার সাইটে অ্যাক্টিভেট করা ছিল, কিন্তু সব কিছু কালকে ব্যর্থ হয়ে গিয়ে আমেরিকার মানে ব্লাস্টার বোম তা কিন্তু এই ফোর্দো নিউক্লিয়ার সাইট চূর্ণ বিচূর্ণ করে দিল। কেন ফোর্দো নিউক্লিয়ার সাইট ইরানের জন্য গুরুত্বপূর্ণ? দেখুন, এই ফোর্দো নিউক্লিয়ার সাইটকেই বলা হতো হার্ট অফ ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি। এখানে অত্যন্ত উচ্চমানের হাই লেভেল কোয়ালিটি অনুযায়ী এনরিচমেন্ট করা হতো ইউরেনিয়াম। এই ধরনের ইউরেনিয়াম এনরিচমেন্ট এছাড়া কিন্তু ইরান আর কোথাও করতো না। আর সেই ফোর্দো নিউক্লিয়ার সাইটেই GBU-57 প্রায় 13,000 কেজির একটি বোমা উপর থেকে ফেলা হয়, যেই ফেসিলিটি শুধুমাত্র আমেরিকার কাছেই আছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের টুইটটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন আমি বললাম শুধু আমেরিকার কাছে আছে। ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন 3 নিউক্লিয়ার সাইট ইন ইরান ইনক্লুডিং ফোর্দো, নাতানজ অ্যান্ড এসফাহান। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এখানে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন, এ ফুল পেলোড অফ বোমস ওয়ার ড্রপড অন দ্য প্রাইমারি সাইট ফোর্দো, অল প্লেনস আর সেফ অন দেয়ার ওয়ে হোম। ইম্পর্টেন্ট যেটা বিষয় সেখানে লেখা আছে, মানে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, দেয়ার ইজ নট অ্যানাদার মিলিটারি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট কুড হ্যাভ ডান দিস, নাও ইজ দ্য টাইম ফর পিস। অর্থাৎ উনি ঠিকই বলেছেন, আন্তর্জাতিক স্তরের কোনো দেশের কাছে এই মুহূর্তে এই ধরনের GBU-52 B2 বোম্বার নেই, কারণ এই বোম্বার মাটিতে পড়ে ফাটে না, এই বোম্বার মাটির গভীরে চলে যায়। এই B2 বোম্বার ইসরায়েল দিনের পর দিন আমেরিকার কাছে চেয়েছে, কিন্তু আমেরিকার কাছেও সংখ্যায় 10 থেকে 12টি আছে। এই বোম্বার এতটাই ভারী, 13,000 কেজি, এমন ভাবে পড়েছে যে পাহাড় ভেদ করে একদম ফোর্দো নিউক্লিয়ার সাইটের কাছ অব্দি চলে গেছে, 100 মিটার নিচে যেতে পারে এই বোম্বার। GBU-57 হাই লেভেল অফ ইউরেনিয়াম প্ল্যান্ট সম্পূর্ণভাবে শেষ, এবং আমেরিকার নিখুঁত স্ট্র্যাটেজি, এই প্রথমবারের জন্য তারা এই ধরনের বোম্বার ইউজ করলো, বাংকার ব্লাস্টার বোম ইউজ করলো, যা সামাল দেওয়া কোনো ডিফেন্স সিস্টেমের পৃথিবীর ইতিহাসে নেই। এবং পাশাপাশি এখানে যে ধরনের প্লেন তারা ব্যবহার করেছে, B2 ফাইটার জেট, এই প্লেনকে রেডারেও ধরা যায় না, ফলে আপনি চেষ্টা করলেও এটাকে আটকাতে পারবেন না। এবং এই প্লেন কোথা থেকে ওড়ানো হয়েছে জানেন, আপনারা শুনলে অবাক হবেন, আমি বললাম না আমেরিকা থেকে কোনো প্লেন কালকে যায়নি, আমেরিকা থেকে কোনো ফাইটার জেট যায়নি। এই দুটো ফাইটার জেট কিন্তু আমেরিকানরা পাঠিয়েছে ফিলিপিন্স এবং আরো একটি দ্বীপরাষ্ট্র থেকে। আমি পাঠাচ্ছি, আপনাকে বলছি সব কটা। তবে তার আগে সেকেন্ড অ্যাটাক করেছে নাতানজ। এই নাতানজে কিন্তু অলরেডি ইসরায়েল অ্যাটাক করেছিল। এই নাতানজেই কিন্তু রিয়াক্টর বিচ্ছুরণ শুরু হয়েছিল। এই নাতানজকে নিয়ে কিন্তু রাষ্ট্রসংঘ একটি রিপোর্ট পেশ করেছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা পরিষ্কার বলেছিল নাতানজের অবস্থা অত্যন্ত খারাপ, ইমিডিয়েটলি আমাদের যেতে দেওয়া হোক। ইরান কিন্তু রাজি হয়নি। 3 নম্বর যে সাইটের কথা উল্লেখ হয়েছে সে হলো ইস্পাহান, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিউক্লিয়ার সাইট, যা কিন্তু কালকে শেষ। ইন্টারেস্টের বিষয় হলো কালকে আমেরিকা স্ট্র্যাটেজিটা একটু বোঝার চেষ্টা করুন। আমেরিকা প্রথমবারের জন্য দ্য স্টিলড B2 বোম্বার ইউজ করলো, যা র্যাডারে ধরা সম্ভব হয়নি। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে পুরো বিষয়টি কন্ট্রোল করা হয়েছে প্যাসিফিক রিজন থেকে। এই B2 বোম্বার, স্টেলথ B2 বোম্বার, তারা কিন্তু এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের একাধিক তাদের মিলিটারি বেসে কিন্তু রেখে দিয়েছিল। কালকে রাতেই খবর আসছিল তারা এই সকল B2 বোম্বারগুলোকে ফিরিয়ে নিয়ে আসছিল আমেরিকার দিকে। সেখানে দেখা যাচ্ছে দিয়াগো গার্সিয়া থেকে একটি, এমনকি প্যাসিফিক ওশিয়ানের ফিলিপিন্সের ইস্টার্নে গুয়াম বলে একটি আইল্যান্ড আছে, সেখান থেকে আরো একটি B2 স্টেলথ বোম্বার কিন্তু উড়ে যায় ইরানের উদ্দেশ্যে। অর্থাৎ কোনো বিমানই কিন্তু আমেরিকার থেকে ওড়েনি ইরানের উদ্দেশ্যে। দুটো B2 স্টেলথ বিমানই কিন্তু গুয়াম, অর্থাৎ ফিলিপিন্সের ইস্টার্নে গুয়াম এবং ডিয়াগো গার্সিয়া দ্বীপ থেকে, যা কিন্তু ইউকে এবং ইউএসএ একই সঙ্গে কন্ট্রোল করে যে এয়ারবেস, সেইখান থেকে কিন্তু ইরানের উদ্দেশ্যে চলে যায় এবং নিপুণ দক্ষতায় অপারেশন চালায় এবং দেশে ফিরে চলে আসে। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই গুয়ামের কিন্তু এক ঐতিহাসিক গুরুত্ব আছে। ওয়ার্ল্ড ওয়ার 2 অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গুয়াম থেকেই কিন্তু জাপানের দিকে আক্রমণ করা হয়, পরে জাপান এই গুয়ামকে অধিকার করে। যদিও জাপান হেরে যায়, গুয়ামের কিন্তু অধিকার জাপান হারিয়ে ফেলে। ফলে এক ঐতিহাসিক জায়গা ফের একবার ইতিহাস রচনা করলো। এই ইতিহাসগুলো কিন্তু থেকে যাবে আজ থেকে 50 বছর পরেও। এই ইতিহাস বইয়ের পাতায় রচনা আপনারা পড়বেন, আমাদের পরবর্তী প্রজন্ম পড়বে, হয়তো তার পরবর্তী প্রজন্ম পড়বে। কিন্তু আমার ভাবলে অবাক লাগছে, এই রকম নিখুঁত মিলিটারি প্ল্যানিং এবং দক্ষতা এই মুহূর্তে যে দেশ দেখালেন তা নিঃসন্দেহে আমেরিকা। আপনি অ্যাভয়েড করতে কি পারবেন? পারবেন না।
যেভাবে পাকিস্তান ইরানের পিছনে ছুরিটা মেরেছে, পাকিস্তান যেভাবে শেষ মুহূর্তে উইথড্র করে নিচ্ছে ইরানের পাশ থেকে, সেখানেই কিন্তু ইরানের খেলাটা শেষ হয়ে যায়। ইরান হয়তো এরপরে কিছুটা লম্ফঝম্প করবে, হয়তো চীন রাশিয়া ইরানকে সাপোর্ট দিতে আসবে, কিন্তু বিশ্বাস করুন আমেরিকার বিপক্ষে ফুল ফেজের যুদ্ধ ঘোষণা করা মানে নিজের বাস নিজে নেওয়া, মানে আত্মঘাতী সিদ্ধান্ত। এটা কি ইরান করবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। অসংখ্য আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য বানাবো, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন পুরো বিষয়টায়। ধন্যবাদ।